সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ভিডিওতে আসলাম কারণ একটি ভিডিও বানাচ্ছি। অবশ্য আমি সেই দলের কেউ নই। আমি ওই দল ডিপেন্ড করি না, কোনো দল রাজনৈতিক দলকে আমি ডিপেন্ড করি না, বা আমি কোনো দলের রাজনৈতিক দলের লোকও নই। কিন্তু নিজের একটা ব্যক্তিগত মতামতের কারণে আমি কথাগুলো বলতে আসছি। কথাটা হচ্ছে, আমরা বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের বক্তব্য শুনেছি যে জামাতে ইসলামীর আসন সংখ্যা নিয়ে তাদের যেই নেতাকর্মীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা 20টি আসনের বেশি পায়নি, 10টি আসনের বেশি পায়নি, 2টা আসনের বেশি পায়নি, এই ধরনের। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটার যদি দয়া করে কমেন্টে উত্তর দেন, তাহলে আমি প্রশ্নটা জানতে পারলাম আর কি। আর যদি কেউ কষ্ট পান, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। প্রশ্নটা হচ্ছে, আপনারা যারা নিয়ে ফখর করেন, তাকাব্বরি করেন যে আসন পায়নি জামাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাদের কাছে আমার বিনীত দুই একটি প্রশ্ন। আপনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের সহযোগিতা ছাড়া কি ক্ষমতায় এসেছিল? উত্তরটা কী হবে আপনারা দিবেন। এক। দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে, সরকার গঠনের পর প্রশাসনে ওই দলের প্রার্থী ছাড়া বাংলাদেশের সিস্টেমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে অবস্থাতে রাখা হয়েছিল, সাংবিধানিকভাবেই যে সমস্ত সিস্টেম আছিল, ওই দলীয় লোকজন ছাড়া সাধারণ মানুষের সন্তানদেরকে বা সন্তানদের প্রবেশের সুযোগটা কতটা ছিল? তো এই ক্ষেত্রে যে আপনি দেখেন, বিএনপি জাতীয়তাবাদী দল, ওনাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি শ্রদ্ধা রেখে বলছি, অত্যন্ত শ্রদ্ধাশীলভাবেই বলছি, ভুল হলে ক্ষমা করবেন। উনি কিন্তু সিপাহী বিপ্লব পরবর্তী সময় উনি ক্ষমতায় আসেন এবং উনি ছিলেন আর্মি চিফ। তো আমি যদি ভুল না করি আর কি, আমি যতটুকু পড়েছি, যদি ভুল না করি, আর্মি চিফ হিসাবে উনি কিন্তু ক্ষমতায় 1977 সালে বোধহয় আসছেন। তো আসার পরে যে সাংবিধানিক কাঠামোতে যেভাবে নিজ দলীয় লোকজন দিয়ে প্রশাসন সাজানো যায়, সেটাই কিন্তু হয়েছে, ঠিক না? তো এরশাদ সাহেব সেটা করতে পারেননি। উনি ক্ষমতায় গিয়েও তারপরে 1990 পরবর্তী সময়ে এরশাদ সাহেবের দলটা আর দাঁড়াতে পারেনি। দুটো দল মিলে চেপে ধরেই এরশাদ সাহেবকে আর ওই ধরনের ক্ষমতায় যাওয়ার, এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা রাখা হয়নি বা যেতে পারেননি, যেটাই মনে করেন। আপনারা বলেন আমাকে যে এই তিনটা দলের বাহিরে বাংলাদেশে নিবন্ধিত আজকে পর্যন্ত, যতটুকু ভিডিও করা পর্যন্ত আমি যতটুকু জানি, 59টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এর বাহিরেও আরও অন্যান্য দল ছিল এবং আছে। তাদের মধ্যে থেকে কোন রাজনৈতিক দলটা জামাতের চেয়ে বেশি আসন পেয়েছে, সেটা দয়া করে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আপনারা যারাই এই পরিসংখ্যান করেন, আপনার কয়টা আসন পাইছে, তো সেই ক্ষেত্রে এখন সবেমাত্র কোটা বাতিল হয়েছে। সেখানে সাধারণ মানুষের চাকরিতে ঢুকার যদি ফ্রিডম, যেই মানে একদম মুক্ত যদি খোলা থাকে, সেই অবস্থাতে লোকজন ঢুকার পরে আপনারা বলবেন কার কেমন আসন হয়। সেটা হইব একেবারে, এটাকে কি বলে, একেবারে স্বচ্ছতার ভিত্তিতে। যদি আপনারা মেকানিজম না করেন অন্যভাবে, যারা ক্ষমতায় যাবে তারা যদি মেকানিজম না করে, একবারে সকলের জন্য, সকল নাগরিকের জন্য যদি সমানভাবে চাকরিতে, সরকারি চাকরিতে ঢুকার যেই রাস্তাটা যদি সমতল রাখেন, সেক্ষেত্রে বোঝা যাবে যে আসলে ফ্রিডম, মানুষের যে মনোভাবটা, প্রতিফলনটা দেখা যাবে। দেখেন, আমাদের দেশের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা আছে, সকল নাগরিক আইনের সম আশ্রয় লাভের অধিকারী হইবে। আসলে কি তাই? আমরা কি পাচ্ছি? আপনি বলেন তো। আপনার সাম্প্রতিক সময়ে বিভিন্ন জিনিস আমি নাই বললাম, আপনি অনেকেই অনেক রকমের ফ্যাসিলিটি পায়, আমরা সাধারণ মানুষ কি সেটা পাই? আদৌ পাই? এই যে 27 অনুচ্ছেদ যেভাবে লেখা আছে, আর যদি ওই যে কোটা মুক্ত যেই বাংলাদেশ, চাকরির ক্ষেত্রে কোটা মুক্ত যদি এই ধরনের হয়, তাহলে তো আর সম্ভব না, তাই না? তো এই বিষয়গুলো আমাকে একটু পরিষ্কার করবেন, আমি জানার জন্য বললাম। ভাই, যদি এর মধ্যে কেউ কষ্ট পান, আল্লাহর হস্তে মাফ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।